যেখানে 21 তারিখ পুনর্নির্বাচন ফলতাতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রোড শো করছেন, নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার সারছেন। মুখ্যমন্ত্রী তিনি যখন ফলতাতে, ঠিক সেই সময় এই খবর সামনে এলো, ঝুঁক গয়া পুষ্পা ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের। পুনর্নির্বাচনে লড়বেন না তিনি। ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জাহাঙ্গীর খান ভোটের দুদিন আগেই ঝুঁক গয়া পুষ্পা, যেখানে 21 তারিখ পুনর্নির্বাচন রয়েছে। আমরা দেখেছিলাম 29 তারিখ দ্বিতীয় দফাতে এই ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। সেই সময় বিরোধী প্রার্থীদের নামের পাশে টেপ সহ একাধিক অভিযোগ সামনে এসেছিল। ভোটকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পরেই কমিশন গোটা ফলতা জুড়েই নির্বাচন যে ভোট গ্রহণ হয়েছিল তা বাতিল করে দেয়, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আর এই নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে ফলতার বিধানসভা থেকে ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জাহাঙ্গীর খান। পুনর্নির্বাচনে লড়বেন না তিনি। ভয় পেয়ে গেলেন কি পুষ্পা? এই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে। কারণ আমরা দেখেছিলাম যখনই ফলতার প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই পুষ্পারই খোঁজ করেছিলেন তিনি। কোথায় এই পুষ্পা? তার হাতে ছেড়ে দিতে বলেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাতে ছেড়ে দিতে বলেছিলেন। যেভাবে সেখানের মানুষের ওপর অত্যাচার করেছিল এই পুষ্পা, বুঝে নেবেন বলেছিলেন। তাহলে কি মুখ্যমন্ত্রীর বার্তার পরে ভয় পেয়ে গিয়েছেন এই পুষ্পা, যে কারণে ভোট থেকে সরে দাঁড়ালেন? তোমাকে জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগেই কিন্তু যিনি তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি অরিজিৎ একটু বিরত করছি, সঙ্গে থাকো। আপনাদের শোনাবো জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, ভোটে দলে লড়বেন না, কি বলেছেন দেখুন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা যে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখ এই রিপোর্ট হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্ট থেকে সরিয়ে নিলাম। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জানিবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন আজকে যে জন্য আমি দেখেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমার একটা প্রশ্ন আছে, আপনি বিজেপি থেকে
যেটা ফলতায় Thank you. আপনার বিরুদ্ধে আরো ভুরি ভুরি প্রশ্ন- অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন, আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমাকে নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। জাঙ্গিবাবু, নিজেকে একটাই প্রশ্ন, অনেক বলছে 4 তারিখের পর নাকি স্বাধীনতা পেয়েছে। হ্যাঁ, কারণ আমার যেটা বলার ছিল সেটা বললাম। কারণ তো আছে, কেন সরাচ্ছে? অনেক করে ভাবছে যে ওয়াকওভার দেখতেই পেলেন বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা। প্রশ্ন করা হলো, হঠাৎ দুদিন আগে এই সিদ্ধান্ত কেন? কেন তিনি সরে দাঁড়াচ্ছেন ভোট থেকে? দল কি সিদ্ধান্ত দিতে বলেছে? এড়িয়ে গেলেন তিনি। তিনি বলছেন যে বেশ কিছু উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, তবে এই মুহূর্তে আমি সোনার ফলতা করতে চাই, অর্থাৎ সোনার ফলতা গড়ুক, ফলতার মানুষ সমস্ত প্রকল্পের সুবিধা পাক, তার জন্যই আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন এটা দলের সিদ্ধান্ত নাকি তিনি ভয় পেয়ে নিজে থেকেই সিদ্ধান্ত নিলেন সেটা এখনো স্পষ্ট নয়। অবশ্যই পরবর্তীতে নজর থাকবে যে সিদ্ধান্তটা কার, জাহাঙ্গীর খানের ওরফে এই পুষ্পার, নাকি দল সিদ্ধান্ত নিয়েছে যে দল তাকে বলেছে বাবা তুই সরে যা, আমরা এই আসনটা জিততে পারবো না। এটা অবশ্যই নজর থাকবে, কারণ এই মুহূর্তে একটা বড় খবর, যেখানে ফলতাতেই নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার সারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রার্থীর সমর্থনে, সেখানেই পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার একেবারে দোরগোড়ায় দেখুন, 4 তারিখ ফল প্রকাশ হয়েছে, তখনই পরিষ্কার হয়ে গিয়েছে যে বিজেপি ক্ষমতা এসেছে, এবার পরিবর্তনের পালা। পরিবর্তন হচ্ছে, একের পর এক পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতাতেও পরিবর্তনের বার্তা দিয়েছিলেন তিনি, তারপরেই কি তাহলে ভয় পেয়ে গেলেন এই পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান? এই প্রশ্ন অবশ্যই থাকছে। নিউজরুম থেকে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন। ভাস্কর, যে প্রশ্ন তোমার কাছে, একেবারে দুদিন আগে 4 তারিখ তো ফল ঘোষণা হয়ে গেছিল, তখনই পরিবর্তন বোঝা গেছিল, তখন কি এই সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারেনি, অর্থাৎ ভয় পেয়ে গেছেন কি পুষ্পা? কি মনে করছো? ভয় পেয়ে গেছেন না, পুষ্পার ক্ষেত্রে বলতে হবে যে ঝুঁক গেয়া পুষ্পা। হ্যাঁ, তার কারণ যখন সিংহাম সেখানে গিয়ে একটা শাসনের শক্ত হাত ধরার চেষ্টা করেছিল, তখন তৃণমূল কংগ্রেসের কেউ বা কারা বলেছিল যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই নাকি একজন পুষ্পা, এবং পুষ্পা ঝুঁকে গা নেহি। তো পুষ্পা ঝুঁকে গা নেহি সে তো সিনেমাতে সম্ভব, বাস্তবে যে সম্ভব নয় সেটা তো আমরা দেখছি যে পুষ্পা একেবারে ঝুঁকে নেই, একেবারে গর্তের ভেতরে গিয়ে ঢুকে পড়েছে। এবং যে ডায়মন্ড হারবার মডেল, তার একটা যে ফানুস তৈরি করা হয়েছিল, সেই ফানুসটা ফুটো হয়ে গিয়ে ফুস করে সমস্ত হাওয়া বেরিয়ে গেছে। টোটাল ডায়মন্ড হারবার যে মডেল, সেই মডেল একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এই জাহাঙ্গীর গতকালই আবার রক্ষা কবচ পেয়েছে, যদিও হাইকোর্টের তরফ থেকে। সে দৌড়েছিল কেন না, তাকে নাকি গ্রেপ্তার করতে পারে। সে যদি কিছুই না করে তাকে কেন গ্রেপ্তার করবে, কেন তার এই ভয় জানা নেই। সে গিয়েছিল হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে যে ভোট পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু তারপরেও ভোটের ঠিক একদিন আগে তিনি বলছেন যে আমি আর ভোটে লড়বো না, আমি সরে গেলাম। মজা কি হচ্ছে? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন যখন মনোনয়নের দিন ধার্য করে, তখন মনোনয়ন প্রত্যাহারেরও একটা দিন ধার্য করে।
মনোনয়ন প্রত্যাহার করতে গেলে ওই নির্দিষ্ট দিনের মধ্যেই তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হতে পারে। আজকে তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছেন বটে, কিন্তু তার নাম কিন্তু কমিশন বাদ দেবে না। কমিশন সূত্রে যে খবর আমরা জানতে পাচ্ছি যে তার নাম কিন্তু ইভিএমে থাকবে। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন বটে, কিন্তু নিয়ম অনুযায়ী তার নাম কিন্তু থেকে যাচ্ছে ইভিএমে এবং থেকে যাবে। মানুষ তাকে যে ভোট দেবে না সেটা সে বুঝতে পেরে গেছে, এবং সে বুঝতে পেরে যাবার কারণেই এখন সে সরে দাঁড়ানোর নাটক করছে। খুব স্বাভাবিকভাবে গোটা বাংলা জুড়ে যে পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খড়কুটোর মতন যে ভাসিয়ে দিয়েছে বাংলার জনতা, সেইখানে দাঁড়িয়ে ওই ডায়মন্ড হারবার মডেল যে পুরো ভেসে গেছে, এবং সেইখানে দাঁড়িয়ে জাহাঙ্গীরের যার কিচ্ছু করার নেই সেটা খুব ভালো করেই সে বুঝতে পেরে গেছে, এবং বুঝতে পেরে যাওয়ার কারণেই সে এখন নাটক করে বলছে আমি সরে দাঁড়াচ্ছি, আমি এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি না। বাপু, যদি সরেই দাঁড়াতে হতো তাহলে মনোনয়ন প্রত্যাহারের আগে কেন তুমি মনোনয়নটা প্রত্যাহার করলে না? প্রশ্ন হচ্ছে যে আজকে কি এমন হলো যে তোমাকে সরে যেতে হচ্ছে? কেন সরে যাচ্ছে? পুষ্পা তো ঝুঁকে গানেই বলেছিল, তো আজকে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর ক্ষমতাটাও তাদের নেই। বিজেপি ক্ষমতায় এসেছে, তারপর এই পুরো নির্বাচন হতে চলেছে, পুনরায় নির্বাচন হতে চলেছে। এইখানেই একমাত্র গোটা বিধানসভাটাতেই রিপোলিং দেওয়া হয়েছিল, এবং ফলাফলের পরে 21 তারিখ নির্বাচনের কথা ঘোষণা করেছিল অনেক আগে কমিশন। তো 4 তারিখ তো ফলাফল ঘোষণা হয়েছে। একেবারে তারপরেও যদি আমরা দেখতাম যে জাহাঙ্গীর মনোনয়ন প্রত্যাহার করার দাবি করছে বা সরে যাচ্ছে, তাহলে না একটা বোঝা যেত। একদম এখান থেকে ভাস্কর তোমাকে একটু বিরত করছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন। অমিতাভদা, পুষ্পা ঝুঁক গয়া, অর্থাৎ ওই ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর, সে এখন সাংবাদিক সম্মেলন করে বলছে যে তিনি নাকি নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তার নাম তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। যদিও নির্বাচন কমিশনের যে মনোনয়ন প্রত্যাহারের দিন তা পেরিয়ে গেছে অনেক আগেই, কিন্তু তাদের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এই পুষ্পা হঠাৎ ঝুঁকে পড়লেন কেন সেটা একটু বুঝতে হবে। এত দুর্দণ্ড প্রতাপ নিয়ে তিনি এলাকায় এত দাপিয়ে বেরিয়েছেন, এখন যেহেতু তার মাথার উপরে যার হাত ছিল সেই পর্বত এখন মুশিকে পুনরায় মুশিকে পরিণত হয়েছেন, তার ফলেই ছোটখাটো মুশিকদের আরো ছোট অবস্থায় পৌঁছে দেওয়া গেল কিনা সেটা একটা বিবেচ্য। কারণ আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিককালে এই শাহজাহান থেকে শুরু করে, এই জাহাঙ্গীর থেকে শুরু করে এই যে সাম্রাজ্য, এই ব্যাপক অপরাধের সাম্রাজ্য, তার পেছনে যে মহামানবের প্রশ্রয় এবং হাত ছিল, তিনি ক্যামাক স্ট্রিট থেকে বসে এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতেন। আজকে কি সেই নিয়ন্ত্রণ আলগা হয়ে পড়ছে? সততই কি ঘটে যাচ্ছে যে আইনের অনুশাসন রাজ্যে যখন শক্ত হচ্ছে, পুলিশের হাত যখন মজবুত হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে দুর্বৃত্তদের, তখন নির্বাচনের ময়দানে এই বাহুবলীদের ঢুকিয়ে দিয়ে, এই দুর্বৃত্তদের ঢুকিয়ে দিয়ে বিধানসভার ভেতরে সহজে বিশৃঙ্খলা তৈরি করে অতি প্রাচীন কায়দায় যেভাবে তার দলনেত্রী ভাঙচুর করে বিধানসভায় ক্ষমতায় এসেছিলেন, সেই পুরনো ছককে খেলানোর রাজনীতিকে বিধানসভার ভেতরে ঘনীভূত করা যাবে না, এই আশঙ্কাতেই কি পশ্চাৎ অপসরণ? দেখা যাক, আমরা তাকিয়ে থাকবো সময়ের দিকে। তবে আমার ধারণা এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে সেটা আখেরে পশ্চিমবঙ্গের জন্যই খুব শুভ ইঙ্গিত সূচনা করছে যে আপাতত গর্তে ঢুকতে শুরু করেছেন অপরাধীরা, গর্তে পালাতে আরম্ভ করেছেন ইঁদুরেরা। ধন্যবাদ কাঞ্জিলালদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অমিতাভ কাঞ্জিলালদা ছিলেন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা তথা সাংসদ। বিকাশদা, পুষ্পা ঝুঁক গয়া, ভোটের ঠিক একদিন আগে জাহাঙ্গীর সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তিনি নাকি এবারের প্রতিদ্বন্দ্বিতা করবেন না, আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি। কিভাবে দেখছেন? যা স্বাভাবিক পরিণত হয় তাই হচ্ছে। আমরা কবেই বলেছিলাম যে ক্ষমতায় না থাকলে দলটা উঠে যাবে। এই দলটা উঠে যাওয়ার পথে যত সব গুন্ডামি, মাস্তানি, বিরাট ক্ষমতা সবটাই যে ছিল বা প্রশাসন কেন্দ্রিক, সেটা ধীরে ধীরে সামনে চলে আসছে। আজকে প্রশাসন নেই, দলটাও নেই, এটাই বাস্তব পরিণতি দাঁড়াবে। এই নির্বাচন হয়ে যাওয়ার পরে পরই আমি বলেছিলাম আমার পোস্টে যে এখন সরাসরি লড়াই হবে সিপিআইএম নেতৃত্বে বামপন্থী সহ আরএসএস পরিচালিত বিজেপির সঙ্গে। সেই লড়াইটা এখন মুখোমুখি শার্পেন হচ্ছে। সেটা কি ফলতা থেকে শুরু হয়ে যাচ্ছে বিকাশদা?
ফলতা এই বিকাশদা আপনি যেটা বলছেন যে এখন বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বামেরা, তো সেই লড়াইটা কি এবার ফলতা থেকেই, মানে ফলতায় তো তাহলে যদি তৃণমূলের প্রার্থী না থাকে যদিও তাহলে তো সিপিএমই প্রতিদ্বন্দ্বী। আজকে ফলতার তো সেটাই হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে সিপিআইএম বনাম বিজেপি। এখন বিজেপি প্রশাসনে থাকার ফলে বিজেপির সঙ্গে অনেক লোকজন থাকবেন, তারা উৎসাহিত হবেন, কিন্তু মাঠে ময়দানের লড়াইতে তারা দাঁড়াতে পারবেন না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ, অসংখ্য ধন্যবাদ বিকাশ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সৌরভ, তুমি বুঝতেই পারছো যে অমিতাভ কাঞ্জিলাল বলো বা বিকাশ দা বলো, তারা যেটা কথাটা বলছেন, মানে যেটা হবার ছিল সেটাই হলো। তার কারণ ক্যামাক স্ট্রিটের কথা বলছিলেন অমিতাভ দা, কমার্স স্ট্রিটের কথা বলছিলেন বিকাশ দা। সৌম্য, আমি এক্ষেত্রে একটা কথা বলি যে ক্যামাক স্ট্রিটের যিনি মসিহা, যিনি কর্পোরেটভাবে তার দলকে সাজিয়ে তুলেছিলেন এবং এই ডায়মন্ড হারবার মডেলের মানে হারবারের মসিহা যিনি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে বাড়ি শান্তিনিকেতন, সেই অভিমুখে কিন্তু এখন তদন্ত এগোচ্ছে। এবং আজকে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে হচ্ছে পুরসভার তরফ থেকে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জন্য কিন্তু নোটিশ পাঠানো হয়েছে যে অবৈধ কিছু আছে কিনা তথ্য সমস্ত নিয়ে আসুন, নিয়ে আসে সমস্ত কিছু দেখাতে বলা হয়েছে। গত দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই জাহাঙ্গীরের মতন হাইকোর্টে ছুটে গেছেন রক্ষা কবচ চাওয়ার জন্য। তো সুতরাং তুমি বুঝতেই পারছো যে যেখানে খোদ মসিহা এখন বিপদে পড়েছেন, বিপাকে, তখন তার সাগরেদরা যে কি অবস্থায় থাকবে সেটা অনুমান করাই যাচ্ছে। একেবারে আবারও একটু বিরত করছি এখান থেকে, খুব গুরুত্বপূর্ণ কথা তুমি বলছো। ভাস্কর, একটু এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন, তোমার প্রশ্ন। রাহুল দা, পুষ্পা ঝুঁক গেয়া, জাহাঙ্গীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে নির্বাচনের একদিন আগে জানাচ্ছেন, কিভাবে দেখছেন? তৃণমূলের আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই জাতীয় মস্তানেরা মস্তানি করে নির্বাচন জিতত, মানুষের রায়কে নিজেদের পক্ষে আনত। এখন যখন বুঝেছে অস্ত্রশস্ত্র দিয়ে কিছু হবে না, মস্তানির কোনো জায়গা নেই, গণতন্ত্রেরই জয় হতে চলেছে, আর যদি এই নির্বাচনে থাকে তো জাহাঙ্গীরের জামানত জব্দ হওয়ার সম্ভাবনা। কারণ যে সমস্ত মানুষদের উপর অত্যাচার করেছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, এবার কিন্তু গণতান্ত্রিক শক্তি তারা প্রয়োগ করে, আর সেইটা বুঝতে পেরেই জাহাঙ্গীর নিজেকে সরিয়ে নিয়েছে। আমি মনে করি এই জাতীয় মস্তান অস্ত্রধারীদের গণতন্ত্রে কোনো ঠাঁই হওয়া উচিত নয়। আর অভিষেক ব্যানার্জি এই জাতীয় মস্তানদের দিয়ে ত্রাস তৈরি করার জন্য অবিলম্বে ওর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ রাহুল দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সাংসদ রাহুল সিনহা। একেবারেই এই মুহূর্তে ভাস্কর, যে আলোচনা আমরা করছিলাম, একটা প্রশ্ন যখন আমরা দেখছি সাংবাদিকরা করছেন এই পুষ্পাকে, তথাকথিত পুষ্পাকে, যে হঠাৎ নির্বাচনের দুদিন আগে তিনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন ভোট থেকে সরে যাওয়ার, তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি দলের সিদ্ধান্ত, তিনি কথাটা এড়িয়ে গেলেন। এই যে তুমি যেমনটা বলছিলে যে মসিহা, তারই এখন যেহেতু পায়ের তলার মাটি নড়বড়ে, তাই সাগরেদরাও সেই মানে লড়াইটা যে লড়বো সেই সাহসটা আর দেখাতে পাচ্ছেন না। একেবারেই তাই, একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে দেখো, এই ধরনের এই অ্যান্টি সোশ্যাল বা বাহুবলী যাই যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, এরা মূলত কোনো না কোনো ছত্রছায়ায় বেড়ে ওঠে। এদের মাথার ওপর কোনো না কোনো প্রভাবশালীর হাতটা থাকে এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হাত থাকে। এই জাহাঙ্গীরের ওপর কার হাত ছিল, মানে তার মাথায় কার হাত ছিল, সেটাই বাংলার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানে। একেবারে। এবার সেই মানুষটি যদি বিপাকে পড়েন, সেই মানুষটি যদি বাড়ি থেকে বেরোতে না পারেন, সেই বাড়ির মানে মানুষটির বাড়িকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের বক্তব্য উঠে এসেছে, কেউ তো বলছেন যে ভারত সরকার ওই শান্তিনিকেতন বাড়িটিকে দ্রষ্টব্য স্থান হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করুক, যাতে করে এখানে একটা পর্যটন শিল্প গড়ে ওঠে, দূর দূরান্ত থেকে বিদেশ থেকে মানুষ আসবে শান্তিনিকেতন দেখতে। মানে এখন আর বোলপুরের শান্তিনিকেতন যাবে না, এই শান্তিনিকেতন। আমার মনে হয় এই নামটাও বদলানো উচিত। তার কারণ শান্তিনিকেতন এই শব্দটির সঙ্গে
বাংলার সংস্কৃতি, কৃষ্টি এবং বাংলার ঐতিহ্য কিন্তু জড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই শান্তিনিকেতন নামটা বারবার উচ্চারিত হচ্ছে এমন একটা কারণে যেটা কিন্তু মিলছে না, একেবারেই মিলছে না, বরং এই নামটিকে আমরা কলুষিত করছি। আমার এটা মানে খুব একান্তই দাবি যে এই নামটিকে পরিবর্তন করা হোক খুব স্বাভাবিকভাবে। সরকার বলুক যে এই নাম ব্যবহার করা যাবে না, যে যা খুশি নাম ব্যবহার করে যা খুশি করে ফেলছে, এটা হয় নাকি কখনো? তার বাড়ির সামনে দাঁড়িয়ে লোকে চোর 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 স্লোগান দিচ্ছে, এটাই বাংলার মানুষ দেখছে। ভাস্কর, এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন। তন্ময়দা, জাহাঙ্গীর নিজে প্রেস কনফারেন্স করে বলছে যে ফলতার বিধানসভা নির্বাচনে সে লড়বে না, সে সরে দাঁড়াচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হয়ে গেছে, ভোট শুরু হতে বাকি আর কয়েক ঘন্টা মাত্র, মাঝখানে একটা দিন। তার আগে বলছে এটা কি দলীয় সিদ্ধান্ত নাকি তার ব্যক্তিত্ব সিদ্ধান্ত? কেন নিচ্ছে এই সিদ্ধান্ত? দলের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্তের কথা আমরা জানি না, সম্পূর্ণভাবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয় যে বাংলার মানুষ, এই তো সবে সরকার গঠন হয়েছে 7 দিন 10 দিন হয়েছে, 10 দিনের মধ্যে নিশ্চয় বাংলার মানুষ দেখতে পাচ্ছেন গণতন্ত্রের আসল চেহারা। গণতন্ত্রে বিরোধী থাকবে, সেই বিরোধী 5টা ভোট পাক, 10টা ভোট পাক, ভোট জটাই পাক, কিন্তু তাকে তো নির্বাচনে লড়তে দিতে হবে। এমন পরিবেশ কি তৈরি করা প্রয়োজনীয় বা উচিত বলে মনে হয়, যেখানে বিরোধী দলের যিনি প্রার্থী হবেন বা যিনি প্রার্থী ছিলেন তিনি ভোটে লড়তেই চাইবেন না। দেখুন, জাহাঙ্গীর নিজে গিয়ে আদালতের কাছ থেকে রক্ষা কবচ নিয়ে এসছে, তার তো অসুবিধা হওয়ার কোনো কারণ ছিল না। তাকে তো নির্বাচনের আগে গ্রেপ্তার হওয়ার কোনো ভয়ই ছিল না, তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে কেন? তার মানে এই যে ভয় ছিল না বলছেন, মানে ভয় ইন ভরসা আউট, এই জায়গায় পৌঁছে গেছে। তো আমি বলছি যে শ্রমিক বাবু যেটা বলছেন, আমি খুব অত্যন্ত সম্মান করি শ্রমিক বাবুকে। শ্রমিক বাবু যেটা বলছেন সেটা মাঠে ময়দানে হলে ভালো লাগবে। আমি তো ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আছি, আমি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি, সুতরাং দেখতে পাচ্ছি যে মানুষের প্রকৃতি, যে পুলিশের দায়বদ্ধতা, সেটা কোন জায়গায় এসে নেমেছে। আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এবং শ্রমিক বাবু এই বিষয়গুলো দেখবেন। বাংলা দেখতে চাই যে গণতন্ত্রে এখানে আরো উন্নতি হচ্ছে। সেই জায়গাটা দলীয় সিদ্ধান্ত ছাড়া, তন্ময়দা, দলীয় সিদ্ধান্ত ছাড়া একজন মাত্র প্রার্থী, যাকে দল প্রার্থী করেছে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে, তাদের সাথে কথা না বলে জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে দাঁড়ালো। দেখুন, জাহাঙ্গীরের দায়িত্ব কোনোটাই আমার নয়। আমি আগেও বলেছি, আমি এই রাজনীতি একদমই সমর্থক নই। সেটা যে যেভাবে দেখতে পারেন, এবং আপনারা দীর্ঘদিন আমাকে দেখেছেন রাজনীতিকে, আমি রাজনীতির মতো করেই করতে, আদর্শগত জায়গাতে। জাহাঙ্গীর কি ব্যক্তিগতভাবে বললো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি যতদূর জানি দলের এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, গণতন্ত্রের পরিসরটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে বাংলার স্বার্থে, দেশের স্বার্থে। 2021-এর নির্বাচনের পর সেই কথাটাই আপনাদের মনে ছিল, তন্ময়দা? যখন ভোট পরবর্তী সন্ত্রাসে একের পর এক বিজেপি কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তখন কেন আপনারা এগিয়ে সেই কথাগুলো বলেননি যে বিরোধীদের থাকা উচিত? বলছি, আপনারা দেখাননি। আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, আমি আপনাদের চ্যানেলেও সময় বলেছি, কাটিয়ে দেবেন না। তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, তন্ময় ঘোষ ব্যক্তি তন্ময় ঘোষ সবসময় হিংসার বিরুদ্ধে কথা বলেছে এবং রাজনীতিতে সৌজন্যের রাজনীতি এবং আদর্শগত লড়াইয়ের কথাই বলেছে। এটা আপনারা অস্বীকার করতে পারেন না। তন্ময় ঘোষ কি তৃণমূল কংগ্রেস থেকে আলাদা? আলাদা বলেনি তো, কিন্তু একটা দল মানে অনেক মানুষের সমষ্টি, তাই দল হয়। আমি আমার বক্তব্য তুলে ধরেছি যে আমি মনে করেছি যেটাই হওয়া উচিত, এবং সেটাই তো একটা গণতন্ত্র। একটা দলের, মানে দলের ভুলগুলোর দায় বা দায়িত্ব তন্ময়দা নিচ্ছেন না? নিশ্চিত আমি দল যতদিন করছি দলের দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না, কিন্তু তার সঙ্গে জাহাঙ্গীরকে দল তুলে নিতে বলেছে, এইটা তো গল্প, এটা তো কষ্টকল্পিত একটা গল্প, এটা ঠিক নয়। দল এরকম স্টেটমেন্ট দিলে দলের পক্ষ থেকে জানানো হতো, নিশ্চিতভাবে ব্যক্তিগতভাবে জাহাঙ্গীর জানাতো না। একেবারে অসংখ্য ধন্যবাদ তন্ময় দাস আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে সৌম্য, বুঝতেই পারছো যে গোটা দলটাই কিন্তু এখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। কে সিদ্ধান্ত নিচ্ছে, কে সিদ্ধান্ত নিচ্ছে না, কে মাথা, কে ল্যাজ, কিছুই বোঝা যাচ্ছে না। এবং যে পুষ্পার ঝুগ্গেয়া দিয়ে আমরা শুরু করেছিলাম,
এই জাহাঙ্গীর কতদিন এবার মানে বাইরে থাকবে, কতদিন তার অবস্থান বজায় থাকবে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই ফলতা বিধানসভা নির্বাচনের আগে জাহাঙ্গীরের এই পিছুটান উল্লেখযোগ্য ঘটনার বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই পরবর্তীতে সেদিকে আমাদের নজর থাকবে। তবে ভাস্কর, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আমাদের সঙ্গে এডিটর নিউজ রুম থেকে ভাস্কর দত্ত ছিলেন। অবশ্যই দেখুন, একেবারে নির্বাচনের একদিন, প্রায় একদিন বলা চলে, সেই একদিন আগে এরকম সিদ্ধান্ত জাহাঙ্গীরের, কার সিদ্ধান্ত, তার ব্যক্তিগত নাকি দলের, সেটা অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে এখানেই শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।